নমস্কার। আজ বসন্তের সন্ধ্যায় সকলকে আমার বসন্তী অভিনন্দন জানাই। সুরেশ অনিয়া মেমোরিয়াল ট্রাস্টের যারা কর্মকর্তা উদ্যোক্তা তাদের আজ এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমি সাহিত্য জগতের নই, সাহিত্যের ছাত্রীও নই, তবু আমাকে এই সাহিত্য সভায় তারা ডেকেছেন। আমার সঙ্গে আছেন অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাংলা সাহিত্যে যার সাহিত্য বিষয় যার অগাধ পাণ্ডিত্য। একটু আগেই সঞ্চালিকা আমাদের জানালেন পাত্রেই, তাকে আমরা ধন্যবাদ জানালেন যে আমাদের আজকের বিষয়টি আপনাদের জানালেন তারাশঙ্করের দেশ কাল। তারাশঙ্কর আর বাংলার সাহিত্যিক। এই বছরটি তারাশঙ্করের 126তম জন্মবার্ষিকী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 125 বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছু আলোচনা হলেও যেটি তার আসল জায়গা অর্থাৎ কিনা বীরভূম জেলা, সেখানে তিনি অনালোচিত থেকে গেছেন। আজ এই আসরে আমরা তাকে শ্রদ্ধা জানাই। একবার বীরভূম জেলায় একটা সাহিত্য সম্মেলন হয়েছিল। সেখানে অতুল চন্দ্র গুপ্ত বলেছিলেন তারাশঙ্কর হচ্ছেন মা সরস্বতীর মণ্ডল প্রজা। তারাশঙ্করের বিশেষ বিষয় ছিল মাটি এবং মানুষ, মাটির মমতা, মানুষের মহত্ব। এই নিয়ে তারাশঙ্করের রচনা। আমরা আরো একটা দেখি, 40-এর দশক থেকে মানুষের জীবন নিয়ে, ব্যক্তিকে নিয়ে একটা আলোচনা সাহিত্য ক্ষেত্রে শুরু হয়েছিল। তারাশঙ্কর সেটিতে এবং একই সঙ্গে ব্যক্তিকে, একটি জনসমাজকে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষিত থেকেও দেখার একটা চেষ্টা চলছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই পথে অগ্রসর হয়েছিলেন এবং অনেকটা সফল হয়েছিলেন। আরো একটা কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের পরিধিকে অনেক বিস্তৃত করে দিয়েছিলেন। কি অর্থে? রবীন্দ্রনাথ মানুষের ছোট ছোট সুখ দুঃখ নিয়ে গল্প লিখলেন, গল্প গুচ্ছে, ছোট গল্প, কিন্তু পরিসর ছিল সীমিত। তারপরে এলেন শরৎচন্দ্র, তিনি এটিকে আরো প্রসারিত করলেন, কিন্তু জনজীবনের মধ্যে একেবারে ঢুকে গিয়ে এই মানুষের কথা বলা, তারাশঙ্কর সেটিতে তার যা করেছেন তার তুলনা নেই। তারাশঙ্কর একটা আমরা আলোচনার মধ্যে আসবে মানবেন্দ্রের সঙ্গে। তারাশঙ্কর ছিলেন ক্ষয়িষ্ণু জমিদার বাড়ির একজন সন্তান। জমিদারি ছিল, চলে গেছে, অথচ বাড়িতে তিনি শুনছেন প্রাক্তন জমিদারদের কীর্তি গৌরব গাথা। সে নিয়ে জমিদারদের যেটা অহংকার থাকে প্রচ্ছন্ন হবে, তার মধ্যেও সেটা ছিল। কিন্তু ওনার অর্থ নেই, গ্রামের শরিকি দ্বন্দ্ব, শরিকে এই জিনিস আমিও দেখেছি আমার ছোটবেলায়। তারাশঙ্কর সে কালের কিছুটা অংশ, সেটা তিনি দেখেছিলেন। কারণ তিনি হাঁপিয়ে উঠতেন। খুব বেশি লেখাপড়া শিখতে পেরেছেন তা না, সেন্ট জেভিয়ার্সে গিয়েছিলেন পড়াশোনার জন্য, রাজনীতির কারণে ছেড়ে আসতে হয়েছিল। তিনি বুঝেছিলেন এই বৈষয়িকতা, এই জমিদারি নিয়ে মারামারি লড়াই, জমি নিয়ে মারামারি লড়াই, এই যদি করতে হয় তাহলে তিনি কখনোই জীবনে শান্তি পাবেন না। তারাশঙ্কর ঝুঁকলেন নাট্য আন্দোলনের দিকে। আপনারা যারা বীরভূমের মানুষ তারা জানেন যে লাভপুরে একটা নাটকের ভালো দল ছিল, এবং আরেকজন জমিদার যিনি তারাশঙ্করেরই প্রতিদ্বন্দ্বী বলতে পারেন এক অর্থে, কিন্তু তারাশঙ্করকে খুব পছন্দ স্নেহ করতেন। তারাশঙ্করের মামা শ্বশুর ছিলেন তিনি, নির্মল শিব বন্দ্যোপাধ্যায়। তার একটি নাটকের দল ছিল। তারাশঙ্কর সেখানে নাটক করতেন, ভালোই করতেন, নাটক লিখলেন, ভাবলেন কলকাতায় এটি প্রকাশ করি, কলকাতার মঞ্চে হোক। অত্যন্ত রূঢ়ভাবে প্রত্যাখ্যাত হলেন, কিন্তু সব ফেলে দিলেন। কিছু গ্রামের কাগজে পূর্ণিমায় লিখতেন, সবকিছু ফেলে দিলেন। কিন্তু সাহিত্যের পোকা যখন কাউকে কামড়ায় তখন তাকে কিন্তু আর স্থির থাকতে দেয় না।
আবার উনি শুরু করলেন, রসকলি বলে একটি গল্প লিখলেন। রসকলিটি পাঠালেন তিনি প্রবাসীতে। তখন প্রবাসীতে রবীন্দ্রনাথ লিখছেন, অন্যান্যরা লিখছেন, কোথায় গ্রাম বাংলার রাঢ় বাংলার এক তারাশঙ্কর, তাকে কেউ চেনে না। তার লেখা প্রত্যাখ্যাত হলো। অনেকদিন পরে সেই লেখাটি পাঠালেন কল্লোলে। তখন কল্লোল যুগ শুরু হয়েছে। চিঠি এলো পবিত্র গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে, আপনি এতদিন নিজেকে লুকাইয়া রাখিয়াছিলেন কেন? রসকলি সেখানে বেরোলো। সাহিত্যে তারাশঙ্করের পদক্ষেপ হলো। এই কল্লোল নিয়ে হলো ঠিকই, কিন্তু কল্লোল যুগের যারা ছিলেন, কল্লোলে যারা লিখতেন, তাদের সঙ্গে কিন্তু তারাশঙ্করের তেমন কোনো মানবেন্দ্র সম্পর্ক তৈরি হয়নি। তোমার কি মনে হয় সম্পর্কটা হলো না কেন? একটা খুব জরুরি প্রশ্ন আপনি তুলেছেন। ব্যাপারটা হচ্ছে কি, যে কল্লোল 1923 প্রথম প্রকাশিত হয়। কল্লোল, কালিকলম এই নিয়ে বাংলায় রবীন্দ্রোত্তর পর্বে আধুনিকতার একটা চেহারা দেখা দেয়। মানে এরা যেটা চাইছিলেন, বিশেষ করে কল্লোল, কালিকলম, তারা যেটা চাইছিলেন সেটা হচ্ছে যে বাস্তবতা এবং আধুনিকতা সেটাকে একেবারে জীবনে যা ঘটে তেমন করেই তুলে ধরতে হবে। সাহিত্যে ওই আলাদা করে কোনো নান্দনিক বোঝাপড়ার ওজোর দেখিয়ে সেগুলোকে দূরে সরিয়ে রাখা যাবে না। কালিকলমে বেরিয়েছিল কোনাঘাট বেরিয়ে, হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দের বোধহয় বেনামি বন্দর, অনেক লেখাই না, ওটা দেখে ওনার মনে হয়েছিল মুখোপাধ্যায়ের লেখা কয়লা কুঠির গল্প পড়ে বিশেষভাবেই মনে হলো যে বীরভূমকেও তো আমি এভাবে ব্যক্ত করতে পারি। কয়লা কুঠির উনিও কিন্তু রাঢ় বাংলারই মানুষ, উনিও রাঢ় বাংলার মানুষ, কিন্তু বিশেষ একটা স্থানিক ভূগোলকে নিয়ে, সেখানকার জনজীবন নিয়ে শৈলজানন্দ যেভাবে লিখতে এসেছিলেন। কয়লা কুঠির দেশে উপন্যাস নয়, সেটা অনেক পরে, কিন্তু কয়লা কুঠির গল্প। যাই হোক, কল্লোলে যখন আপনি বললেন একটু আগে রসকলি প্রকাশিত হলো, তখন কল্লোল অভ্যর্থনা জানালো বিপুলভাবে তারাশঙ্করকে। কিন্তু যে জিনিসটা আমাদের খেয়াল করা দরকার সেটা হচ্ছে যে কল্লোলের আধুনিকতার যে ভাবনা আর তারাশঙ্করের আধুনিকতার ভাবনা, এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। তফাৎটা কিরকম আমি একটা উদাহরণ দিয়ে বলি। আপনি জানেন যে কল্লোলের অন্যতম লেখক ছিলেন যুবনাশ্য মনীষ মিত্র। তার পটলডাঙ্গার পাঁচালী বলে একটি গল্পের বই আছে, সেখানে কালনেমি বলে একটা গল্প রয়েছে। এখন সেই কালনেমি গল্পের আপনি পাবেন, যেটা পটলডাঙ্গার পাঁচালীর অন্যান্য গল্পেও পাওয়া যায়, সেটা হচ্ছে যে পকেটমার, চোর, ছিনতাইবাজ বা এইরকম যারা নানা রকম ওই জাতীয় পেশার সঙ্গে যুক্ত, তারা শহরে একটা মাসির বাড়িতে, বা মাসির বাড়ি মানে সেটা একটা ব্যারাক মতো আর কি, সেখানে ওই চোর এই ধরনের মানুষজন তারা সব থাকে। সকালবেলায় তারা একটা ডিউটি করতে বেরিয়ে যায়। ডিউটি মানে হচ্ছে চুরি করা, যার যা ডিউটি। কেউ সন্ধ্যেবেলায় অফিস ফেরতের মতন ফিরে আসে, কেউ কেউ ধরা পড়ে, কেউ হসপিটালে যায়, কেউ মারা যায়। এই হচ্ছে তাদের জীবন, এটাই তাদের জীবনের পাশে। এরা যে ধরনের মানুষ, তারা কিন্তু তাদের অতীত, শিকড় এগুলো প্রায়শই ভুলে থাকে। সেখানে একদিন ময়না এবং ডাকু নামে দুটি চরিত্র আসে। তারা গ্রাম থেকে এসেছে, ময়না ডাকু স্বামী স্ত্রী। এখন ওই ব্যারাকেই, মানে ওই মাসির বাড়িতে যেখানে তাদের ডেরা ছিল, ময়না ধর্ষিত হয়। এখন তাকে বলা হয় পথে যখন বেরোতেই হবে তখন এত সতীগিরি করে কি হবে। এইটা, এই যে দিকটা, এই জীবনের এই দিকটা কল্লোল দেখাচ্ছে, যেটাকে আমাদের সাহিত্যে বলা হবে ন্যাচারালিজম। ন্যাচারালিজম মানে হচ্ছে কি রিয়ালিজমেরই একটা এক্সটেন্ডেড ফর্ম। তার মানেটা হলো যেখানে জীবনের এই জাতীয় প্রবৃত্তি, মূলত প্রবৃত্তি যেখানে মুখ্য,
সেক্সুয়ালিটি ইত্যাদি, সেইগুলো সেখানে ব্যক্ত করা হবে, কোনো রাগঢাক করে নয়, এবং এটাও জীবনের বাস্তব এইভাবে দেখানো হবে। এই ধারাটাকে বলে ন্যাচারালিজম। এবং কল্লোল যেটা রিয়ালিজমের নামে নিয়েছিল সেটা হচ্ছে আসলে ন্যাচারালিজম। এবং সেই কারণেই আপনি জানবেন নিশ্চয়ই যে রবীন্দ্রনাথের কাছে যখন নালিশ করেছিলেন সজনীকান্ত কল্লোলের নামে, তখন রবীন্দ্রনাথ ওই নানা রকম ভাবেই বলেছিলেন যে বাস্তবতার কারি পাউডার ইত্যাদি বলে, শুধুমাত্র উপর উপর কিছু বাস্তব কিছু সিকোয়েন্স ইত্যাদি দিয়ে দিলেই সেটা বাস্তব হয়ে যায় না। আমি কেরম বলতে পারি যে এরা কল্লোল যুগ দেশজ যা কিছু ছিল সেটাকে একটু নস্যাৎ করে দিয়ে পাশ্চাত্য, কারণ তখন ইউরোপীয় সাহিত্যে যাচ্ছে, পশ্চিমে তখন এই ন্যাচারালিজমের একটা খুব বড় প্রভাব চলছে। নূর থামসুন এসে গেছেন, এমিলি চোলা এসে গেছেন, ফলে সেই প্রভাবটা বাংলা সাহিত্য পড়ছে। এবার যে কারণে এই প্রসঙ্গটা উত্থাপন করা সেটা হচ্ছে তারাশঙ্কর কোথায় স্বতন্ত্র। তারাশঙ্করের কবি উপন্যাসের কথা আপনারা সবাই জানেন। কবি উপন্যাসেও দেখুন ঝুমুর ওয়ালিদের কথা আছে, বসন্ত চরিত্রের কথা আছে, তারাও দেহ ব্যবসা করে। কিন্তু একটা জায়গা আমি এখানে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাইছি, যেদিন কোজাগরি পূর্ণিমা, সেদিন কিন্তু ঝুমুর ওয়ালিরা, তারা বসনেরা, তারা কেউ সেদিন ওই দেহ ব্যবসা করছে না। সেদিন তারা আলপনা দিচ্ছে, পাক শাক হয়ে থাকছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং সবচেয়ে বড় কথা ব্রত কথা বলছে। হ্যাঁ, ওদের যে মাসি, সেই মাসির ভাষাভঙ্গিটা ওখানে বদলে যাচ্ছে মানে কি, তার মানে তার চেতনায় ফেলে আসা পূর্ববঙ্গ সেটা উঠে আসছে, যার জন্য সে ঠিক ওই মুহূর্তে দেখা যাবে যে মাসির সংলাপে ভাষাভঙ্গিটা পূর্ববঙ্গীয় টানে ওখানে লক্ষ্য করা যাচ্ছে। এই যে একটা শিকড়ের টান, এই শিকড়ের টানের জায়গাটা তারাশঙ্করের আধুনিকতার একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান, যেটা কিন্তু কল্লোলে ছিল না। এবং পরে যদি আমরা খেয়াল করি, তারাশঙ্করের যে উপন্যাসের শৈলী, স্ট্রাকচার বা তার যা কিছু টেকনিক্যাল আসপেক্ট, এগুলো যদি খুব ভালো করে পরীক্ষা করা হয়, তাহলেও দেখা যাবে যে আমরা তো উপন্যাস নামক সংরূপটা পেয়েছিলাম পশ্চিম থেকে, মানে ইউরোপ থেকে, কিন্তু তারাশঙ্কর এমন একটা আধুনিকতার মোড় উপন্যাসের সংরূপে নিয়ে আসছেন, মোড় ফেরাচ্ছেন বলা যায়, সেখানে কিন্তু আমাদের দেশজ অনেক উপাদান অনায়াসে উপন্যাসের শরীরের মধ্যে চলে আসছে। যেমন আমি যদি বলি, এখানে যেমন একটা বিখ্যাত উপন্যাস হাসলি বাঁকের ইতিকথা, হাসলি বাঁকের উপকথা, উনি এটাকে উপকথা বলছেন, কিন্তু এর মধ্যে আমরা একটা মহাকাব্যিক কিন্তু পাই, একটা বিশাল জনজাতির একটা জনজীবনের কথা সেখানে বলা হচ্ছে, নদীর স্রোতের মতো সেটা চলেছে। তারাশঙ্কর বলছেন এই উপকথাটি শেষে একটি নদীতে আসিয়া মিশিল, মানে উপকথার কোপায় কি ইতিহাসের গঙ্গায় এসে মিশল। আর একটা আমি একটু বলতে চাই, আপনি জানেন না, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবনে আসার কতগুলো একটা দুটো অসাধারণ ঘটনা আছে। প্রথমত সাহিত্যে আসাটা একটু বললাম, উনি তো একটা চিঠি পেলে তখন উনি ভাবছেন কি করবেন, অর্থ নেই, বাড়িতে অভাব, তখন তিনি কাজ করতে শুরু করলেন মামা শ্বশুরের কোম্পানিতে চাকরি করছেন বিভিন্ন জায়গায়, কিন্তু মন মানছে না। এদিকে গ্রামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন। সেই সময় জানেন 40-এর দশক, তখন আমাদের চলছে, বা তারও আগে থেকে চলছে আমাদের স্বাধীনতা আন্দোলন। উনি একবার ওনাকে জেলে যেতে হলো। শামসুদ্দিন দোহা ছিলেন বীরভূমের পুলিশ অফিসার, এবং গুরুসদা দত্ত তাদের কোপে পড়ে ওনাকে জেলে যেতে হয়। ফেরার পরে উনি একদিন রাজনগরে চলে যেতেন লেখার জন্যে। ওই যে বাড়িটি আছে, ভাঙা বাড়িটি, রাজপ্রাসাদ, সেখানে উনি বসে বলছেন, লিখছেন আমার কালের কথায়, যে আমি ওখানে হ্যারিকেনটি জেলে, লন্ডন জেলে লিখছি, সাহিত্য রচনা করছেন। এমন সময় দেখছেন একটা সাপের শীষের শব্দ। উনি তাকিয়ে দেখেন
যেখানে বসে আছে ভাঙা বাড়ি, ফাটলের মধ্যে থেকে একটি বড় বিষধর সর্প ফনা উঁচু করে ওখানে দাঁড়িয়ে আছে। তারাশঙ্কর ওর নিচে দিয়ে যে যাবেন তার কোনো পথ নেই। এমন সময় শুরু হলো সে বিহারের বিখ্যাত ভূমিকম্প। তারাশঙ্কর দেখলেন ওই ফাটলের মধ্যে থেকে সাপটি বেরিয়েছিল, দুপাশের ইটগুলি এসে ফাটলটিকে বন্ধ করে দিল এবং সেই বিষধর সর্পকে দুপাশ থেকে চেপে ধরল। সর্পটি নেতিয়ে মারা গেল। তারাশঙ্করের সর্বাঙ্গ জলে ভেসে গেল। নিচে নেমে এলেন। উনি তখন বুঝলেন যে অনুমৃত্যু নেই, ওকে সাহিত্যই করে যেতে হবে। নিচে নেমে দেখছেন একটি পুলিশের লোক এসেছে যে তারাশঙ্করকে পছন্দ করত। বলছেন, দোহা সাহেব আপনাকে ছাড়বেন না, আবার আপনাকে জেলে দেবেন, আপনি শিগগিরই এখান থেকে বীরভূম জেলা থেকে চলে যান, দূরে পালিয়ে যান। এই সময় একটি তিনি চিঠি পান জামিনী রায়ের কাছ থেকে। জামিনী রায় তাকে বলেন, শ্মশানে সব সাধনা না করলে সিদ্ধি পাওয়া যায় না। সাহিত্য যদি করতে চান আপনি কলকাতায় আসুন, আপনি একবেলা খেয়ে থাকুন, আপনি কষ্ট করুন, তবে আপনার সিদ্ধি হবে। খুবই কষ্ট করেছিলেন ওই জামিনী রায়ও ছিলেন রাঢ়বাংলা। যিনি তাকে সাহায্য করেছিলেন সব থেকে বেশি সজনীকান্ত দাস, তিনিও বীরভূমের রায়পুরের মানুষ। এবং আশীর্বাদ পেয়েছিলেন রবীন্দ্রনাথের, যখন উনি রায়বাড়ি গল্পটি লিখলেন সেটি পড়ে। সেটি একটি জমিদারের গল্প। রবীন্দ্রনাথ কিন্তু ছিলেন সেই জমিদারদেরই একজন প্রতিনিধি এক অর্থে। মানে ক্ষয়িষ্ণু। তুমি যদি একটু আমাদের বলো যে এই দেশজ কালজ ভাবনাটা কি করে তারাশঙ্করের লেখায় আমরা পাই? হ্যাঁ, এই যে আপনি একটু আগেই বললেন হাসুলিবাকের উপকথার কথা, দেখুন তারাশঙ্করের বেশ কিছু উপন্যাস পাবেন যার অন্তপদ কাহিনী, পর্চা, কীর্তিহাটের পর্চা যেমন, তারপর ধরুন নাগিনী কন্যার কাহিনী, হাসুলিবাকের উপকথা, এরকম। এখন এই উপকথা, পর্চা, কাহিনী, এই শব্দগুলো আমাদের দেশীয় কোনো কোনো সংরূপকেই চিহ্নিত করে। এটা কিন্তু পুতুল নাচের ইতিকথার মধ্যে ইতিকথা নয়, তার মানে ইতিহাস দিয়ে বিশ্লেষণ এরকম নয়। উপকথা যখন বলি আমরা, কিন্তু উপকথা মানে আমাদের লোককথা, আমাদের অনেক প্রচলিত কাহিনী, এসব জুড়ে যায়। মানে ইতিহাসের সঙ্গে অনেক অনৈতিহাসিক কিন্তু প্রবহমান নানা রকম কাহিনী তার সঙ্গে জুড়ে যায়। এখন এটা তো হয়, এটা ধরুন আপনি যদি হাসুলিবাকের উপকথা পড়েন ভালো করে, তাহলে দেখবেন যে সুচাঁদ যে গল্পগুলো শোনায়, সুচাঁদ এক জায়গায় বলে যে দেখলাম তো অনেক কিছুই বাবা, রাবণের যুদ্ধ দেখলাম, ইংরেজরা এদেশে এলো তাও দেখলাম, মানে চৌধুরী মশাইদের এই হলো তাও দেখলাম। এই মানে খেয়াল করবার বিষয় যে রাম রাবণের যুদ্ধ একটা পৌরাণিক প্রসঙ্গ, এবং তারপর ব্রিটিশরা এদেশে এসেছে, অ্যালের লাইন পেতেছে, মানে রেল লাইন পেতেছে, সেটা একটা ঐতিহাসিক প্রসঙ্গ। কিন্তু সুচাঁদের চৈতন্যে, সুচাঁদের চেতনায় এগুলো কিন্তু আলাদা হয় না, মানে পুরাণ আর ইতিহাসে সে তফাৎ করে না। আমাদের লোকমানস কিন্তু পুরাণ আর ইতিহাসকে তফাৎ করে না, এই দুটোকেই একসঙ্গে জড়িয়ে নেয়। তা সুচাঁদ সেরকমটাই করে। এখন এইভাবে এক হিসেবে বলতে পারেন যে নানাভাবে দেশজ উপাদান একদম উপন্যাসের মধ্যে এসে গেছে। হ্যাঁ, এবং উপন্যাসের কন্টেন্টের মধ্যে যে আসা সেগুলো তো আমরা বুঝতে পারি, ফর্মের মধ্যেও সেটা এসে গেছে। ফর্মের মধ্যে কিভাবে এসেছে, যেমন ধরুন হাসুলিবাকের উপকথা, আপনি যখন শুরুটা করবেন তখন দেখবেন বিস্তৃত পরিসর জুড়ে হাসুলিবাকের ওই ভৌগোলিকতার কথাটা আসছে। এখন এই যে ভৌগোলিকতার কথাটা আসে, তারপর নানা রকম কাহিনী ঘটে, সেই কাহিনীগুলো একটা একটা করে যোগ হয়ে যায়। সেটা পাগল বলে যে চরিত্রটি আছে, সেই চরিত্রের ভিতর দিয়ে সেই উপকথাগুলো আবার গীত হয়, আর সেই উপকথাগুলো কথিত হয় সুচাঁদের মধ্য দিয়ে। এখন এইগুলো হতে হতে শেষ পর্যন্ত যখন একটা খুব ট্রানজিশনাল মোমেন্ট আসে, অর্থাৎ সময়টা বদলাচ্ছে, ওই কোপাই পাড়ের দেশটা থাকছে না, হাসুলিবাকটা বন্যায়, মানে এই বন্যার যে হিসাব সেটা হচ্ছে 1350 মানে 1943 এরকম সময়ের বন্যায় গোটা ভূগোলটাই বদলে গেল।
এটা যখন বদলে যায় তখন একদম শেষে দেখা যাচ্ছে উপন্যাসে যে সুচাঁদ বেঁচে আছে, প্রায় আর কেউই বেঁচে নেই পুরনোরা। করালি নতুন করে একটা গ্রামের পত্তন করছে, আর নসুবালা ছুটে এসে বলে যে ওই যে বাঁশের আবার একটা কোড়া দেখা গিয়েছে, তারপরে একটা নতুন বাঁশবাড়ি আবার গড়ে উঠবে। তো এইখানে না একটা খুব ওই যে একদম নতুন একটা সময় হয়ে দেখা দিচ্ছে, সেই সময়টাতেও ওই রেল স্টেশনে, চন্দনপুরে রেল স্টেশনে, সেখানে সুচাঁদ বসে বসে আপন মনে গল্প শোনায়। এখন এই যে গল্প শোনায়, ও চায় এই গল্পগুলো সবাই শুনুক, কিন্তু কেন সে এত গল্প বলে যায়? এইটা হচ্ছে আমাদের কথকথার, ভারতীয় যে কথকথার ধারা, সেই কথকথার একটা বিশেষত্ব। গল্প বলতে হয়, যেমন আমরা ব্রতকথায় গল্পটা না শুনলে আমাদের ব্রতকথা সম্পূর্ণ হয় না। তা সেখানে সুচাঁদের গল্প শোনার জন্য এই কালের মানে তার সেই সময়ের নিরীক্ষে যে আধুনিক কাল, কেউ নেই, উপস্থিত নেই। কিন্তু সুচাঁদ একটা মোক্ষম কথা বলে, ছেলেবেলায় শুনেছি হিয়ের জিনিস যা তা মাথায় রাখলে উকুনে খায়, মাটিতে রাখলে পিঁপড়ে ধরে, হাতে রাখলে নখের দাগ বসে, ঘামের ছোপ লাগে, তাই হিয়েতে রেখেছি। হিয়ের জিনিস নিয়ে হিয়েতে যদি কেউ রাখতো তবে থাকতো, তা তো কেউ নিলে না, আমার সাথে সাথেই ও উপকথার শেষ, হাসুলি বাঁকও শেষ, কথাও শেষ। এই যে হিয়ের জিনিস, ব্রতকথাটা আমাদের হিয়ার জিনিস, এইটা কিভাবে দেখুন একটা আধুনিক উপন্যাসের বয়ানের মধ্যে আসছে। ঠিক নাগিনী কন্যার কাহিনীতেও তাই, পিঙ্গলার কথা, সবলার কথা, দুটো আলাদা আলাদা গল্প, আবার দুটো গল্প পরস্পরের পরিপূরক বটে। সেই গল্পটা শিবরাম কবিরাজ শোনান আমাদের, আমরা শুনতে পাই শিবরাম শোনাচ্ছেন। শিবরাম শুনেছেন তাদের কাছ থেকে কিছুটা ওদেরই দলের যিনি মানে গোষ্ঠীপতি, তাদের কাছ থেকে শুনেছেন। এইভাবে একটা পরিপূরক গল্প উঠে আসে নাগিনী কন্যার কাহিনীতে। আর খুব চমৎকৃতি আছে অরণ্যবল্লীতে। অরণ্যবল্লী তো ইতিহাস ধর্মী উপন্যাস, হ্যাঁ ইতিহাস ধর্মী, কিন্তু তারাশঙ্করের ইতিহাস চেতনাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন আমাদের যে ঔপনিবেশিক ইতিহাস, সেই ঔপনিবেশিক ইতিহাসে সাঁওতাল বিদ্রোহটাকে একটু নিচু নজরে দেখা হয়েছে। তো ইভেন আমাদের যে ধরুন ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভাকরে, সেখানেও কিন্তু সমালোচনাই করেছেন সাঁওতাল বিদ্রোহের। কিন্তু তারাশঙ্করের এইটা হচ্ছে একটা মুখ্যম শিল্পগত বা শিল্প শৈলীর মধ্য দিয়ে প্রত্যাঘাত বলতে পারেন। সেখানে কি হচ্ছে না, ত্রিভুবন ভট্টাচার্য বলে একজন, তিনি ওই সাঁওতালদের পুজোর পুরোহিত মতো ছিলেন, তাদের অন্তত খুব কাছের মানুষ ছিলেন। আরেকজন ছিলেন পাল বংশের একজন, তিনি পটে গল্প লিখে রাখতেন। তা সেই রকমই একজন নফর পাল বা নয়ন পাল, এরকম কিছু একটা নাম, সেই চরিত্রটি তার পটে সাঁওতাল বিদ্রোহের ইতিহাসটা লিপিবদ্ধ করে রেখেছিলেন। এবার উত্তর পুরুষ, মানে ধরুন সাঁওতাল বিদ্রোহের ঘটনার 112 বছর বাদে তার উত্তর পুরুষ এইবার সেই পটের যে গুটনো ইতিহাস, সেই গুটনো ইতিহাসের মধ্যে মানে একটা করে পটের ছবি আসে, একটা করে সাঁওতাল বিদ্রোহের কোন একটা গল্প আসে, আবার পটটা গুটিয়ে যায়, আবার একটা গল্প আসে, মানে এইভাবে পটের মাধ্যমে অন্য একটা ইতিহাস, যে ইতিহাসটা ইংরেজ ঐতিহাসিকদের তৈরি করা ইতিহাস নয়, তার বিপরীত ইতিহাস, সেই ইতিহাসটা উন্মোচিত হতে থাকে। এখন পট তো আমাদের একটা দেশীয় শিল্প, কিন্তু এই দেশীয় শিল্প, এই লোকশিল্পকে মধ্যস্থতা করে এই যে ইতিহাসকে প্রত্যাখ্যান করে অন্য একটা ইতিহাসকে প্রতিষ্ঠা করা হচ্ছে, এইটা হচ্ছে তারাশঙ্করের ইতিহাস বোধের একটা খুব বড় দিক। সেটাও কিন্তু তিনি উপন্যাসের প্রযুক্তির দিক থেকে বলেছেন। ইতিহাসের মধ্যে আরো একটা আছে, যেটা গন্না বেগম, হ্যাঁ সেটা একটা ঐতিহাসিক উপন্যাস। আরেকটা জিনিস আমাদের মনে হয় আর বোধহয় মিনিট 15 মতন সময় আছে, তো আমরা সেজন্য কিছু একটু তাড়াতাড়ি একটু অন্য কয়েকটা দিকে যেতে চাই। যেমন একটা হচ্ছে তারাশঙ্করের গল্পের মধ্যে আমরা অদ্ভুতভাবে পশু নিয়ে দুটো গল্প দেখতে পাই। একটা হচ্ছে নারী ও নাগিনী, যেখানে ওই ওঝা তার স্ত্রী ছিল জবেদা, আর সে একটি সাপকে নিয়ে আসে
ওই বোঝাটি, এবং সেই সাপটিকে সে মানে ওটা হচ্ছে পুরুষ সাপ না, স্ত্রী সাপ, তার নাকে একটা মিনি পরিয়ে দেয় এবং সাপের সঙ্গে সেই লোকটির একটি ভালোবাসার সম্পর্ক হয়। জবেদা তাকে দেখতে পারে না, জবেদা তাকে তাড়িয়ে দেয়, তার গায়ে জিনিস ছুঁড়ে মারে এবং শেষে এসে জবেদাকে সে কামড়ায়। শেষ যে কথাটা, যে সেও তো একজন মেয়ে, অর্থাৎ সাপটাও তার সতীনকে স্বীকার করতে পারল না। একটা অদ্ভুত রসের গল্প। তেমনি আরেকটা গল্প তুমি বলতে পারো, কালা পাহাড়। এখানে একটা কথা প্রসঙ্গত বলে নি, কথাটা উঠলো বলে, সেটা হচ্ছে যে আমি তো উপন্যাসের কথা বলছিলাম, একটু আগে আপনি কল্লোলের প্রসঙ্গ তুলেছিলেন। ছোট গল্পে মানে এই যে আমাদের বেসিক ইনস্টিংক্ট, যেমন বাঁচবার আকুতি, যেটা আপনার রয়েছে, এটা কিন্তু ছোট গল্পে খুবই আছে। বা আপনি যেটা একটু নারী ও নাগিনীর কথা বলছেন, সেই সুবাদে আমার ওই ফ্রয়েডের কথা মনে পড়ে যাচ্ছিল আর কি। কারণ এই যে সাপ এবং সাপের সেও প্রেমিকার জায়গা নিচ্ছে, এই যে একটা খুব মনোজটিলতা রয়েছে এর মধ্যে, সেই দিক থেকে। এখন আপনি পশু চরিত্রের কথা বলছেন, কালা পাহাড়ের কথা বলছেন, এটা ঠিকই। এখন কালা পাহাড় বাংলায় যত পশু চরিত্র কেন্দ্রিক গল্প রয়েছে তার মধ্যে অন্যতম একটা গল্প। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আছে, মহেশ আছে। কিন্তু এখানে যে জিনিসটা আমি বিশেষ করে বলবো, আমাদের আলোচনাটা তো তারাশঙ্করের দেশ, তারাশঙ্করের কাল। দেশ কথাটা যেমন বড় অর্থে আমরা ব্যবহার করি, তেমনি এমনি আঞ্চলিক একটা দেশ, সেটা সে অর্থেও মানে আঞ্চলিক একটা ভূখণ্ড, সেদিক থেকেও দুদিক থেকেই আসলে এটা বিচার্য। তারাশঙ্করের কালাপাহাড় গল্পের ওই যে শেষে কালাপাহাড়ের একটা শব্দ আছে, এই যে একটা আরতি, এই জায়গাটা খুব চমৎকার ভাবে প্রদ্যুম্ন ভট্টাচার্য ধরিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এই চরিত্রটার মধ্যে ওই যে একটা কাতরোক্তি, ওই কাতরোক্তি বা আরতি, ওইটার মধ্যে বীরভূমের মাটির যে রুদ্রত্ব, সেই রুদ্রত্বটা সম্পৃক্ত হয়ে আছে। এটা ওর ভাষা, রুদ্রত্বটা সম্পৃক্ত, মানে এক্সটার্নাল যে স্পেসটা, যেটা তারাশঙ্কর যে জায়গাটাকে নিয়ে তার সাহিত্যে উপযোগ্য করে তোলেন, সেইটাকে চরিত্রের ভিতরের চরিত্রের সত্তার সঙ্গেও সেটাকে আপনি যুক্ত করে দেন। হ্যাঁ, এটা কালাপাহাড় সম্পর্কে বিশেষভাবে একটা কথা আমার মনে হয় যে যারা শ্রোতা আছে তাদের জন্য, তারাশঙ্করের উপন্যাস ও ছোট গল্পের মধ্যে একটা দুটো ছোট গল্প ছাড়া দাম্পত্য প্রেম বা তরুণ যুবক যুবতীর ভালোবাসার কথা কোথাও পাওয়া যায় না। তার একটা কারণ হতে পারে তারাশঙ্করের নিজের জীবনে ওই শরীকে ঝামেলার জন্য তার স্ত্রীর সঙ্গে সেই জীবনটা গড়ে ওঠেনি। তার প্রকৃতির চিত্রণের ক্ষেত্রেও প্রকৃতির চিত্র খুব রুক্ষ, এটা কিন্তু ওরকম নয়, মানে খুব একটা রম্য প্রকৃতি না, একদম না। কিন্তু তারাশঙ্করের যে প্রেমের কথা যদি বলি, তাহলে প্রেম আছে, দাম্পত্য প্রেম কোথায়? তারিণী মাঝির গল্পে। সে সুখীকে ভালোবাসে, মাঝি জীবন, কিন্তু সুখী তার গয়না নেই, তো দরিদ্র, তো তাও সে এক জায়গায় এই তারিণী মাঝি একটি যুবতীকে বাঁচায়, প্রাণ বাঁচায় ডুবে যাওয়া থেকে। তখন তাকে বলে, তুমি কি চাও, টাকা পয়সা কি চাও? সে বলে, বাবু আমি একটা ফাঁদি নথ চাই। ফাঁদি নথ, লত বীরভূমের ভাষায়। তো ফাঁদি লতটি নিয়ে সে প্রচন্ড আকণ্ঠ মদ খেয়ে বাড়িতে আসে। তারপরে সুখীকে সে ফাঁদি নথটা নাকে পরিয়ে সে দেখে, হ্যাঁ, এবং অত্যন্ত সুখী দুজন। তারপরে অদ্ভুত দেখা যায় বন্যা হয়েছে, হয়তো ওই 1943 বন্যাই হবে। সেই বন্যায় দুজনেই ভেসে যাচ্ছে। হঠাৎ তারিণী মাঝির গলাটাকে চিপে ধরেছে সুখী, তারিণীকে জাপটে ধরেছে সুখী বাঁচার আকাঙ্ক্ষায়। অনেকক্ষণ চেষ্টা করার পরে তারিণী পারল না, তখন সেই সুখের গলাটাকে সে চেপে ধরলো। কিছুক্ষণ পরে দেখলো তার গায়ের উপর থেকে সেই চাপটা চলে যাচ্ছে, সুখী মারা যাচ্ছে।
আরো কতগুলো একটা জিনিস বিশেষ করে বলার, তারাশঙ্কর এমন কোনো ঘটনা লেখেননি, এমন কোনো চরিত্র সৃষ্টি করেননি যে চরিত্র তিনি নিজের জীবনে দেখেননি। যেমন যদি বলি শরীফবাবু ছেলে, উনি বলেছিলেন যে চরিত্র চিত্রশালা, মানে এবং নাতি হিমাদ্রি বাবু তিনি বলছেন যে একবার বলছেন যে এই যে বকুল গাছটা দেখছো, এই বকুল গাছের নিচে আমি আরোগ্য নিকেতনে লিখেছিলাম মৃত্যু এসে খানিকক্ষণ জিরিয়ে নিচ্ছে, এইখানটা ভেবে লিখেছিলাম। অসংখ্য চরিত্র, নসুবালা, ভাজর বেদি, সে এখনো আছে। আবার ধাত্রী দেবতায় তিনি নিজে শিবনাথ, এবং ধাত্রী দেবতা বলছেন আমার পিসিমা। ধাত্রী দেবতার যে কটি চরিত্র আছে সব চরিত্রগুলো আমি বলবো লাভপুর থেকে নেওয়া। লাভপুর থেকে নেওয়া মানে পরিবার, পারিবারিক পরিবার। যেমন ওখানে পিসিমা শৈলজা একই নামে আছেন, উনি ধাত্রী দেব, উনি বলছেন মা প্রভাবতী হয়ে গেছেন জ্যোতির্ময়ী, মানেটা একই। বাবা হরিদাস হয়ে গেছেন কৃষ্ণদাস, মানেটা একই। শিবনাথ তারাশঙ্কর, মানেটা একই। নিজের স্ত্রীর নাম ছিল উমা, হয়েছে একই। এবং একইভাবে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, যেখানে যেখানে তারাশঙ্কর তার সৃষ্ট চরিত্রের ভিতর দিয়ে তার কোন একটা ধরুন ভাবনা প্রকাশ করছেন, সেখানেই কিন্তু সেই চরিত্রের নামের সঙ্গে তারাশঙ্করের নামের অদ্ভুত একটা সাদৃশ্য আছে। যেমন সংকেত উপন্যাসের উমানাথ। আচ্ছা, এইখানটা কি? এখানটা হচ্ছে যে তারাশঙ্কর যখন সতীনাথ ভাদুরী ঢোড়াই চরিত মানুষ লিখলেন, তখন তারাশঙ্কর বলছেন যে আমারও মনে ছিল যে ওই রকম রামায়ণ মহাভারতের পটভূমিতে যদি একটা নতুন নব মহাভারত লেখা হয় তাহলে তার বঙ্গ পর্বটা লিখবো আমি, এটা বলেছিলেন। এখন সতীনাথ ভাদুরী রামচরিত মানুষ লিখবার সময় তুলসীদাসের রামচরিত মানুষের কাঠামোটা নিয়েছিলেন। আচ্ছা, এইবার তারাশঙ্কর যেমন এটা নিজে বলছেন, তারাশঙ্করের সংকেত উপন্যাসের উমানাথ নারায়ণ গোস্বামীর কাহিনীটা নিয়ে এসে সেখানে কিন্তু ওই নবমহাভারতই কার্যত লিখছেন। হ্যাঁ, তাহলে এই নামের খেলাটা খুবই আছে। অন্য কোন সাহিত্যিকের ক্ষেত্রে বোধহয় এত চেনা জানার পরিসর থেকে, আবার এক এক জায়গা থেকে সেই নামের মানুষটিও আছে। যেমন এই হাসুলিবাগের উপকথার করালি, সেই করালি আমরা দেখি বাস্তব জীবনে সে লাভপুর থেকে চলে এসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ড্রাইভার হয়েছিল। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে একটা এই প্রাচীনের সঙ্গে নবীনের দ্বন্দ্ব দেখা যায়। হাসুলিবাগের উপকথায় প্রাচীনের সঙ্গে কলকারখানা আসছে, এটা আমরা আরো দেখতে পাই জলসাঘরে, পিতা পুত্রের মধ্যে দেখা যায় পিতাদির নৈয়ায়িক চাইছেন পুত্রকে নবদ্বীপে পড়াশুনো করুক, সেখানে গিয়ে সে পাশ্চাত্য দর্শন পড়ছে, ইংরাজি শিক্ষা করছে, এবং শেষকালে পিতা পুত্র যখন সাফল্য লাভ করছে পিতা খুশি হচ্ছেন না, ক্ষুব্ধ হচ্ছেন। ফাইনালি যখন পুত্র মারা গেল, পুত্রের মৃত্যু দিয়ে শেষ, এবং সেখানে মনে হয় যে তারাশঙ্কর কিছুটা রক্ষণশীলতা, প্রাচীনকে তিনি পক্ষপাতিত্ব করছেন, মানে অন্তত সহানুভূতিশীল। কিন্তু এটা যে অনিবার্য সেটা মেনে নিয়েই সহানুভূতি। হ্যাঁ, আরো কতগুলো দেখা যায়। যেমন কয়েকটি গল্প আমার কাছে অসাধারণ লাগে। একটি গল্প হচ্ছে বেদেনী। বেদেনী গল্পে কৃষ্ণ, রাধিকা আর শম্ভু তিনটি চরিত্র। রাধিকা আর শম্ভু প্রতি বছর কঙ্কালীর তলায় মেলায় একটি দোকান দেয়। তো একবার কৃষ্ণ এসে একটি দোকান দিল, কৃষ্ণর দোকানে অনেক লোক যাচ্ছে। রেগে ওই বেদেনী রাধিকা একটি কেউটে সাপ কৃষ্ণর ঘাড়ে ছুড়ে দিয়ে বলে, কালীয় দমন কর দেখি। তারপরে সেই রাধিকাই এক রাত্রে কৃষ্ণের সঙ্গে পালায় এবং শম্ভুর তাঁবুতে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দিয়ে কি বলে, মরুক বুড়া পুইরা। আবার একটা গল্প যেটা এখনো পর্যন্ত যে সমস্যা আমরা দেখছি, ডাইনির বাঁশি। এবং রবীন্দ্রনাথের কাছে এই দুটো গল্প খুব প্রশংসা পেয়েছিল, ডাইনি ও ডাইনির বাঁশি। আজও পর্যন্ত কিন্তু যদি আপনারা বীরভূম জেলার সম্পর্কে জানেন, তাহলে অনেক জায়গায় ডাইনি বলে মানুষকে পুড়িয়ে মারছে, এই ধরনের সমস্যা থেকে যায়। রবীন্দ্রনাথ বলেছিলেন, তারাশঙ্কর বলেছিলেন যে এরা স্বর্ণ ডাইনির কথা আমি তো দেখেছি গ্রামে,
কিন্তু অনেকে বলেন যে এটা আমি পশ্চিমের উইচক্রাফটের গল্প লিখেছি। তা নয়, তারাশঙ্কর রবীন্দ্রনাথ বলেছিলেন যে না, তুমি যে এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লিখেছো সেটা আমি বুঝি। আরো একটা বলি আমি শেষ করার আগে, একটা কথা একটু বাজে বলে দিই, সেটা হচ্ছে যেহেতু আমাদের আলোচনাটা দেশ এবং কাল, মানে আমরা তো উপন্যাস গল্প নিয়েই কথা বললাম, কিন্তু আরেকটা জায়গা সেটা হচ্ছে যে তারাশঙ্কর যখন, উনি তো রাষ্ট্রপতি মনোনীত এমপি ছিলেন, এবং 60-এর দশকে সেই সময়টাতে তিনি গ্রামের চিঠি লিখছেন যুগান্তরে ধারাবাহিক। সেটা কিন্তু উপন্যাস নয়, কিন্তু সেখানে তারাশঙ্করের যে ভারতবর্ষ চিন্তা, যেটা আমরা ধাত্রীদেবতাতে পাই, দেশ চিন্তায় ধাত্রীদেবতা ধাত্রীচেতনা, গণদেবতায় গণচেতনা, ধাত্রীদেবতার চেতনার মধ্যে আপনি হয়তো খানিকটা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের প্রভাব পাবেন, এবং তারাশঙ্কর নিজে বলেছেন যে রবীন্দ্রনাথের গোড়ার একটা ইনফ্লুয়েন্সও আছে। কিন্তু এই যে গণ শব্দটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই করতে করতে যখন আমরা ব্যক্তি তারাশঙ্করকে পাচ্ছি সরাসরি গ্রামের চিঠিতে, সেইখানে তার রাজনৈতিক বিখ্যাটা, দেশ সম্পর্কে ভাবনাটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা আমরা সবসময় খেয়াল করি না। একটা কথা মনে করিয়ে দিই, ধাত্রীদেবতায় শিবনাথের মা শিবনাথকে বলছেন যে দেশ কি শুধু মাটি, দেশ আছে মানুষের মধ্যে, দেশ আছে গ্রামের মধ্যে ও জনতার মধ্যে। মানে গোড়ার শেষে যেমন আনন্দময়ীর মধ্যে গোড়া ভারতবর্ষকে আবিষ্কার করেন, এটা তেমনি সবকিছুর মধ্যেই দেশকে কিভাবে পাওয়া যায়। ধাত্রীদেবতার কথা অনেক কিছুই বলার আছে, কিন্তু সব সেই সময় হবে না। আমি শুধু একটা কথা বলে, সেই সময় যে কেন্দ্রীয় রাজনীতি, মানে ক্ষমতায় যারা রয়েছেন, তাদেরই রাষ্ট্রপতির মনোনয়নে তিনি এমপি, কিন্তু তিনি কোনোভাবেই রাজনৈতিক আনুগত্য করছেন না, এবং তিনি সমালোচনা করছেন বেরুবাড়ি নিয়ে। যখন দেশ ভাগ হয়েছে, রাজশাহী আর এতে রাজশাহী নয়, এটা হচ্ছে জলপাইগুড়ির বেরুবাড়ি, তার খানিকটা অংশ পশ্চিমবঙ্গে, খানিকটা পূর্ব পাকিস্তানে পড়েছে। পরে 60 সালে যখন নেহেরু এবং নুন চুক্তি স্বাক্ষর হচ্ছে, সেই চুক্তি স্বাক্ষরের সময় তারাশঙ্কর বেশ বিরক্ত হচ্ছেন এবং বলছেন যে কংগ্রেস পার্লামেন্টারি বোর্ডের সঙ্গে আমি সম্পর্ক এবার ঘুচিয়ে দেবো, এরকম কথা বলছেন। এইটা একটা দিক। আর একটা আমার খুব ভালো লাগে, সেটা একটু বলতে লোভ হচ্ছে, 1 মিনিটের কথা। সেটা হচ্ছে যে তারাশঙ্কর এই যে উদ্বাস্তু সমস্যাটা হলো দেশভাগ হওয়ার পর, সেখানে গ্রামের চিঠিতে বলছেন যে আমার প্রস্তাব হচ্ছে যে সব উদ্বাস্তু কেন কলকাতা শহরে গিয়ে ভিড় করবে, তাহলে তো আবার আমাদের জনবিন্যাসের একটা বিঘ্ন ঘটার আশঙ্কা। তার চেয়ে উনি একদম সংখ্যা ধরে বলছেন, আমাদের এত গ্রাম রয়েছে, প্রত্যেক গ্রামে 10টা করে পরিবার যদি আমরা নিই, তাহলে কোথাওই এত জনঘনত্ব হয়ে এরকম একটা বড় রকম বিভ্রাট ঘটাবে না। এরকম অনেক প্রস্তাব, দেশ নিয়ে ভাবনা, এটা কিন্তু তারাশঙ্করের এই দিকটা আমরা সবসময় উপন্যাস বা গল্পের কথা বলতে গিয়ে হয়তো খেয়াল করি না, কিন্তু সেটা খুব জরুরি মনে হয়। আমরা শেষ করার আগে দুটো বলি, যেটা দেশকাল অবশ্যই আলোচনার একটু বাইরে, কিন্তু তারাশঙ্কর সম্পর্কে আমার বলতে ইচ্ছে করছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একদম রাঢ় বাংলা থেকে উঠে গেলেন, কলকাতা সমাজে প্রথম দিকে প্রত্যাখ্যাত হলেন, এবং গ্রামতা আদর্শে তৎকালীন সাহিত্যিকরা তার সঙ্গে মিশতেন না। সেই তারাশঙ্কর, এমন কোনো পুরস্কার নেই সাহিত্যের যেটা তারাশঙ্কর পাননি, জ্ঞানপীঠ পর্যন্ত পেয়েছিলেন। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ও গল্প মিলিয়ে 35টি গল্প উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি আমরা দেখি সত্যজিৎ রায়, তপন সিংহ, তরুণ মজুমদার, অজয় কর এরা পরিচালনা করেছেন। কাজেই যে তারাশঙ্কর একটু নিজে হীনমন্যতায় ভুগতেন, তার চেহারা নিয়ে, তার গ্রামে থাকা নিয়ে, এবং কলকাতা সমাজ তাকে যে ঠিক স্থান দেয় না সেটি নিয়ে, সেই তারাশঙ্কর কিন্তু জীবনের ক্ষেত্রে, জীবনে প্রতিযোগিতা বলবো না, তিনি কারোর সঙ্গে প্রতিযোগিতা করেননি, জীবনের ক্ষেত্রে অনেক উপরে উঠে গেছেন। দুঃখ হয় তার 125 বছরে তারই দেশ, সেই বীরভূম জেলায় তাকে বিশেষভাবে
আলোচনা করা হয়নি, স্মরণ করা হয়নি। আজ এই সুরেশ ওমিয়া মেমোরিয়াল ট্রাস্টে আমরা সেই স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা নিজেরাই ধন্য হলাম। নমস্কার।